আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ মোহাম্মদ ইসমাইল বর্তমানে ফেনী ডায়াবেটিক হসপিটালে ডায়াবেটিস এডুকেটর হিসেবে কর্মরত আছি। পাশাপাশি কুমিল্লা গুমতি হসপিটালে নিয়মিত চেম্বার করছি। নভেম্বরের 14 তারিখ বিশ্ব ডায়াবেটিস দিবস। আজকে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ডায়াবেটিস বিষয়ক সচেতনতার উপলক্ষে। প্রথমে আসি ডায়াবেটিস কি সেই সম্পর্কে একটু আলোচনা করব। ডায়াবেটিস হচ্ছে এক ধরনের হরমোনাল সমস্যা, যার কারণে আমাদের রক্তের গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। এখন আসি যে ডায়াবেটিস কী কী কারণে হইতে পারে, পাশাপাশি ডায়াবেটিস যদি আমাদের হয়ে যায় কী কী বিষয় আমরা মেনে চলার প্রয়োজন হয় এবং কীভাবে আমরা ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি। প্রথমে আসি যে আমরা ডায়াবেটিস কী কারণে হইতে পারে। সাধারণত ডায়াবেটিসের কোনো নির্দিষ্ট কারণ নেই, তবে অনেকগুলো কারণে এর সাথে সংযুক্ত থাকতে পারে। বিশেষ করে অতিরিক্ত ওজন, বংশগতজনিত কারণ এবং কারো যদি ইনসুলিন রেজিস্ট্যান্ট থাকে সেটা থেকেও ডায়াবেটিস হইতে পারে। এখন আসি যে ডায়াবেটিসের চিকিৎসা বা আমরা ডায়াবেটিসটাকে কীভাবে নিয়ন্ত্রণে রাখতে পারি। প্রথমে আসি যে ডায়াবেটিসের চিকিৎসা সাধারণত দুই ধরনের চিকিৎসা করা হয়। একটা হচ্ছে ওষুধ, পাশাপাশি আরেকটা হচ্ছে ইনসুলিন। এবং আরও দুটি বিষয় এখানে সংযুক্ত থাকে, বিশেষ করে নিয়ম শৃঙ্খলা এবং খাদ্য তালিকা মেনটেন করা। আজকে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আমরা কী কী নিয়ম শৃঙ্খলা মেনে চলবো এবং খাদ্য তালিকা কীভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণের সাথে জড়িত থাকতে পারে। প্রথমে আসি নিয়ম শৃঙ্খলার জনিত কী কী বিষয় আমরা মেনে চলবো। নিয়ম শৃঙ্খলার মধ্যে একটি বিষয় হচ্ছে খাবারের সময় মেনে খাবার খাওয়া। বিশেষ করে আমরা ডায়াবেটিস রোগীদেরকে খাবারকে 5টা ভাগে ভাগ করে দেই। সকাল থেকে রাত পর্যন্ত খাবারগুলোকে একসাথে বেশি পরিমাণে খাবার নিয়ে খাবারগুলোকে একটা নির্দিষ্ট সময় পর পর ভাগ করে দেই। বিশেষ করে সকালের খাবার বা সকালের নাস্তা সকাল 8টার ভিতরে, তারপরে 10টা থেকে 10:30টার দিকে একটা নাস্তা, দুপুরের খাবার 1টা থেকে 2টার ভিতরে, বিকেলে 5টা থেকে 5:30টার ভিতরে বিকেলের নাস্তা এবং রাতের খাবার 9টার ভিতরে খেয়ে ফেলা এবং রাতের খাওয়ার সাথে সাথে ঘুমাইতে না যাওয়া। তারপরে আসি আমরা খাবারের ভিতরে খাদ্য তালিকা আমরা কীভাবে মেনটেন করব। সাধারণত ডায়াবেটিস সংযুক্ত থাকে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবারের সাথে, কারণ শর্করা জাতীয় খাবার থেকে গ্লুকোজ আসে আর গ্লুকোজ আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণটাকে বাড়িয়ে দেয়। এখন আসে যে কোন কোন খাবারের সাথে আমাদের গ্লুকোজ বেড়ে যাওয়ার সম্পর্ক থাকে। বিশেষ করে আমাদের খাবারের গ্রুপগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে দেয়। বিশেষ করে কিছু খাবার খুব দ্রুত হজম হয়ে আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়, আর কিছু খাবার আস্তে আস্তে করে আমাদের রক্তের গ্লুকোজের মাত্রাটাকে বাড়ায়। এখন কোন খাবারগুলো আমাদেরকে ডায়াবেটিসের নিয়ন্ত্রণে বেশি সহযোগিতা করে, বিশেষ করে হাই ফাইবার জাতীয় খাবার। এখন যদি আসি আমরা হাই ফাইবার বা উচ্চ খাদ্য আরযুক্ত খাবার কোনগুলো, তার মধ্যে অন্যতম সবজি, শাক, ফলমূল, বাদাম জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার, যার সাথে যদি বলি যে আমরা হাই প্রোটিনের মধ্যে নর্মালি ভেজিটেবল প্রোটিন এগুলোর সাথেও কিছু কার্বোহাইড্রেট বা শর্করা সংযুক্ত থাকে। এই খাবারগুলো সাধারণত ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহযোগিতা করে। আর কিছু খাবার যেগুলো সরাসরি আমাদের ডায়াবেটিসটাকে খুব বেশি বাড়িয়ে দেয়, তার মধ্যে অন্যতম সফট ড্রিঙ্কস বা আমরা যদি বলি 7 আপ, কোকা-কোলা, মোজো, ফান্টা, এই জাতীয় জুস জাতীয় খাবার এবং সফট ড্রিঙ্ক জাতীয় খাবার, এগুলো সরাসরি আমাদের ডায়াবেটিসটাকে বাড়িয়ে দেয়। পাশাপাশি মিষ্টি, চিনি মিষ্টি, মধু, এই জাতীয় খাবারগুলো আমাদেরকে ডায়াবেটিসে সরাসরি বাড়িয়ে দেয়। এখন আসি যে ডায়াবেটিসের চিকিৎসায় আমরা আরও কিছু বিষয়, যেটা বললাম যে আমরা ওষুধ এবং ইনসুলিন দিয়ে আমরা ডায়াবেটিসের চিকিৎসা করে থাকি। তারপরে আমরা যদি আসি যে ইনসুলিন সাধারণত আমরা কীভাবে দেওয়ার, ইনসুলিনের কিছু নিয়ম নিয়ে আজকে পাশাপাশি আলোচনা করার চেষ্টা করব। সাধারণত ইনসুলিনের দেওয়ার নিয়মগুলোর মধ্যে অন্যতম ইনসুলিন দেওয়ার জায়গাটাকে সঠিকভাবে নির্বাচন করা। সাধারণত শরীরের 4 জায়গায় ইনসুলিন খুব বেশি কার্যকরী ভূমিকা রাখে। তার মধ্যে অন্যতম পেটে, যেটা নাভির পাশ থেকে পেটের 2 পাশে, নাভির 4 আঙ্গুল উপরে 4 আঙ্গুল নিচে পেটের 2 পাশে চর্বিযুক্ত অংশে ইনসুলিন দেওয়া যায়। হাতের পিছনের অংশে, পায়ের 2 পাশে, হাঁটুর উপরে এবং কোমরের নিচে, এই পায়ের 2 পাশে আমরা ইনসুলিন দিতে পারি এবং নিতম্বে ইনসুলিন দেওয়া যায়। এখন আসি যে আমরা ইনসুলিন যে সকল রোগীরা নিচ্ছেন তাদের মধ্যে বা ওষুধ নিচ্ছেন তাদের মধ্যে হাইপো বা হাইপার, এই 2টা কন্ডিশন হইতে পারে। এখন যদি আসি হাইপো বা হাইপার কি, সাধারণত কারো যদি খুব বেশি গ্লুকোজ কমে যায়, রক্তে গ্লুকোজের মাত্রা বিশেষ করে 2 বা 2.5 এই লেভেলে যদি রক্তে গ্লুকোজের মাত্রা চলে আসে, সাধারণত ওই রোগীদের মধ্যে কিছু লক্ষণ দেখা যায়, যেটাকে আমরা হাইপো বলি। যেমন লক্ষণগুলো কি লক্ষণগুলো খুব বেশি ঘাম হওয়া, দুর্বলতা বোধ হওয়া, খুব বেশি ক্ষুধা লাগা, মাথা ব্যথা করা, অস্বস্তি বোধ হওয়া। তারপর বেশি পরিমাণে যদি কমে যায়, কারো যদি নীল হয়ে যায়, সেক্ষেত্রে রোগী
একদম সেন্সলেস হয়ে যেতে পারে। এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমাদের কিছু নির্দেশনা থাকে, কিছু আমি যে লক্ষণগুলোর কথা বললাম এরকম যদি লক্ষণ থাকে তাহলে সরাসরি আগে ডায়াবেটিসটাকে মেপে নিয়ে যদি কারো 2.5 থেকে 3 বা আরও কমে যায় সেক্ষেত্রে সরাসরি 3 চামচ থেকে 4 চামচ মধু, চিনি, গ্লুকোজ যে কোনো একটা 1 গ্লাস পানিতে আমরা মিশিয়ে রোগীকে খাইয়ে দেব এবং একটা রেস্টিং পজিশনে বা শো অবস্থায় রেখে দেব। এইভাবে ডায়াবেটিসের হাইপোটাকে আমরা ম্যানেজ করতে পারি। আর যদি কারো হাইপার হয়ে যায়, খুব বেশি ডায়াবেটিস বেড়ে যায়, সেক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের যে ইনসুলিনটা মিস হয়ে গেছে অথবা ওষুধটা আমরা খাই নাই সেই ওষুধটাকে নিয়ে নিতে হবে এবং আমরা ইনসুলিনটাকে দিয়ে দিতে হবে যে ইনসুলিনটা মিস হয়ে গেছে। পাশাপাশি যথেষ্ট পরিমাণে পানি খেতে হবে। এভাবে আমরা ডায়াবেটিসটাকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণে রাখি। আমরা খাদ্য তালিকার ভিতরে চেষ্টা করব যে বিষয়টাকে মেনে চলা, যে শর্করা জাতীয় খাবার যেগুলো আগে আলোচনা করা হয়েছে, শর্করা জাতীয় খাবারগুলো একটু বেশি ফোকাস রাখা, হাই প্রোটিন জাতীয় খাবার খাওয়া এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাট বা যেগুলো গুড ফ্যাট, ভালো ফ্যাট, ওইগুলো আমরা ওই খাবারের সাথে আমরা নিতে পারবো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ডায়াবেটিস বিষয়ে সচেতনতা সাথে আমরা সব কিছু একটু জানার চেষ্টা করব। আর কারো যদি অতিরিক্ত ওজন থাকে অবশ্যই অতিরিক্ত ওজন কমিয়ে আনবো। জাঙ্ক ফুড বা অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। আর যাদের ক্ষেত্রে বংশগতভাবে ডায়াবেটিস আছে তারা অবশ্যই নিয়মিতভাবে ডায়াবেটিসটাকে চেক করার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।